প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিকেলে 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। আজকের বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশও অংশ নেবে আলোচনায়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে বৈঠকে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়াও অন্য কোনো বিকল্প ভেবে নেয়, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 3 দিন ধরে আন্দোলন করে আসছিলেন উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের পরচুরা তৈরির কারখানা শ্রমিকরা। আন্দোলন ঠেকাতে গতকাল এভারগ্রিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেন। এই সময় নীলফামারী সৈয়দপুর সড়কে দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই সময় আরও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাবিব সদরের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি ইকো প্লাস্টিক ফ্যাক্টরি শ্রমিক বলে জানা গেছে। আমাদের দাবি ছিল শ্রমিক ছাঁটাই করা যাবে না, ন্যায্য মূল্য দিতে হবে। আমাদের যারা 10-11 বছর 15 বছর চাকরি করছে তাদের 50,000 টাকা দিয়ে বের করে দিতেছে। আমার ভাইটারে আমার গুলি করার সঙ্গে সঙ্গে সে আমার গায়ে পড়ে পড়ছে। দেখেন আমার গা পড়ে কি। কিন্তু কোম্পানি তো কোনো ক্ষতি করা হয়নি, কোম্পানির গেটে তো কোনো ভাঙচুর করা হয়নি। তাহলে ওরা কিভাবে পাবলিকের উপর মারধরটা করে আর পাবলিক ওরা কিভাবে গুলিটা করে? একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্ভুক্ত। তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেক্ষেত্রে আমাদের এক্সরে করে দেখতে হবে যে এক্সরে গুলি যদি থেকেও থাকে সেটা শরীরের কোন জায়গায় আছে এবং কি অবস্থায় আছে। অধীনস্থ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে রায় পড়া শুরু করেছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্রুত বেঞ্চে এই রায় পড়া শুরু করেছেন। সংবিধানের 116 অনুচ্ছেদ এবং 2017 সালে জুডিশিয়াল সার্ভিস বিধিমালায় বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের 25 আগস্ট সুপ্রিম কোর্টে 7 আইনজীবী রিট করেন। রিটে বলা হয় 1972 সালে সংবিধানে অধীনস্থ আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। 1974 সালে সংবিধানের 4th সংশোধনের মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়। পরে সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে শব্দগুলো যুক্ত করা হয়। আপিল বিভাগ 5ম সংশোধনীয় আইন অসাংবিধানিক ঘোষণা করে। 2011 সালে 5ম সংশোধন আইনের মাধ্যমে বর্তমান 116 অনুচ্ছেদে ওই বিধানটি পুনরায় প্রতিস্থাপন করা হয়। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর প্রথম জানাজা সকালে মরহুমের জন্মস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হেড অফিসের প্রধান কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, ইবনে সিনার অধ্যাপক ডাক্তার হাসানুল বান্না, লক্ষ্মীপুর জেলা জামায়াতের শ্রমিক কল্যাণের সভাপতি মোমিন উল্লাহ পাটোয়ারি, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির এবং সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান। দ্বিতীয় জানাজা আজ বাদ এশা
মোহাম্মদপুর সলিমুল্লাহর রোড সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে কবরস্থানে দাফন করা হবে। এর আগে আজ আসর ওয়াক্ত থেকে এশার নামাজের আগ পর্যন্ত মরহুমকে ঢাকায় মোহাম্মদ শেরশাহ সুরি রোডের বাসায় সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। গতকাল সোমবার বিকেল 5:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তিনি স্ত্রী, 2 পুত্র, 1 মেয়ে, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য গুণাগুণী রেখে গেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। গুণী এই মানুষের বিদায়ে শোকাহত এটিএন বাংলা পরিবার। আমরা চাই এখানে একটা কমপ্লেক্স হোক। আমরা চাই না সরকারি অর্থে কোনো বিল্ডিং হোক, যে বিল্ডিংটি ভেঙে পড়ে, বিল্ডিং এর প্লাস্টার ঠিক থাকে না। আমরা চাই এখানে আমাদের মেয়েদের জন্য একটা খেলার মাঠের মতো ব্যবস্থা হোক, একটা ছোট্ট মসজিদ হোক, নামাজ হোক, সবকিছু আমরা চাই। আমার বাবার আজকে এই জানাজার সময় আপনাদের কাছে বলছি, আপনারা সবাই সহযোগিতা করলে যে খরচ, সেই খরচ নিয়ে আমরা অলরেডি আমাদের পারিবারিক পরিকল্পনা হয়ে গেছে কিভাবে আমরা সেই খরচটা মেটাবো। আমি তার বড় চলে এসে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি।